হ্যালো স্টুডেন্টস, সকলকে সায়েন্স গ্রামার চ্যানেলে স্বাগত। তো আজকে তোমাদের ক্লাস 9 এর ভৌত বিজ্ঞান পরিমাপ নিয়ে আলোচনা করা হবে। তো যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা, বিশেষ করে বেশিরভাগই তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আন্ডারে পড়ো, তাদের ক্ষেত্রে তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো বটেই, এবং যারা ত্রিপুরা থেকে বা বাংলাদেশ থেকেও ভিডিওটা দেখছো তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। কারণ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের 9 সিলেবাসে পরিমাপ সম্বন্ধে যতটা আছে ততটা তো আলোচনা করা হবেই, তার সঙ্গে কিছু ওই রিলেটেড আরো এক্সট্রা কিছু আলোচনা করা হবে এই ভিডিওটিতে। তো এইভাবে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিন্তু পার্টগুলি পড়ানো হবে। তো তোমাদের দেখো, যারা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে পড়ছো তাদের দেখো ফার্স্ট সামেটিভে আছে কত নাম্বার না 50 নাম্বার, তার মধ্যে রিটিন আছে 40 নাম্বার এবং প্রজেক্ট আছে বা স্কুলের হাতে নাম্বারটা আছে 10 নাম্বার, মোট 50। তো সেই রিটিন 40 নাম্বারের মধ্যে তোমাদের এখানে পরিমাপ চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকবে, এখান থেকে তোমাদের থাকবে 12 নাম্বার। এরপরে যেই দুটো চ্যাপ্টার রয়ে যাচ্ছে সেই দুটো চ্যাপ্টার কি না, একটা হচ্ছে বল ও গতি, সেখান থেকে থাকবে তোমাদের 14 নাম্বার এবং পরমাণুর গঠন থেকে 14 নাম্বার, মোট হয়ে গেল কত না 40 নাম্বার। তাহলে 12, বল ও গতি থেকে 14 আর পরমাণুর গঠন থেকে 14, মোট হচ্ছে 40 নাম্বার। তো এই 40 নাম্বারের মধ্যে টার্গেট রাখতে হবে আমাকে অন্তত 38-39 পাওয়ার, নাহলে আর রেজাল্ট কি হলো, তিনটা চ্যাপ্টার থেকে যদি 40-40 না হয় আর কি লাভ হলো তাহলে, তাই না? ওই জন্য ভালোভাবে প্রথম থেকে পড়লে কিন্তু নাম্বার অনায়াসে হয়ে যাবে। তো দেখো, আজকে প্রথম হচ্ছে কিনা পরিমাপ নিয়ে আলোচনা করছি। তো পরিমাপ জানতে গেলে আমাদের কি শিখতে হবে যে ভৌত রাশি কাকে বলে, ভৌত রাশি জিনিসটা কি বা রাশি জিনিসটা কি। পরিমাপ আমরা কিসের করি, কোনো একটা তো রাশির পরিমাপ করি, তাহলে আগে রাশি সম্বন্ধে জানতে হবে। তো ভৌত রাশি কাকে বলবো না, পরিমাপযোগ্য যে কোনো বিষয়কেই বা পরিমাপযোগ্য যে কোনো জিনিসকেই, আমরা জিনিস ভাবে কথাটা বেশি বলি তাই জিনিস কথাটা বললাম। তাহলে পরিমাপযোগ্য যে কোনো এই মহাবিশ্বের যে কোনো জিনিসকে বা যে কোনো বস্তুকে আমরা বলবো না কিনা ভৌত রাশি। এবার পরিমাপযোগ্য যেমন সময়, সময় কি না পরিমাপ করা যায়, টাইম আমরা সেকেন্ডে মাপতে পারি, ঘন্টা, মিনিট ইত্যাদি। আচ্ছা, দৈর্ঘ্য একটা মাপবো, সেন্টিমিটার, মিটার, তো এটা পরিমাপযোগ্য, মাপতে পারছি। তো এগুলো হচ্ছে পরিমাপযোগ্য আমাদের রাশি। এবার যদি বলা হয় যে পরিমাপযোগ্য নয় এমন কয়েকটা রাশি, যেমন ধরো তোমার মধ্যে কিছুটা রাগ হলো, বাড়ির লোক বকাবকি করেছে, পড়াশোনা করছো না, বদমাশি করছো, বকাবকি করেছে, তো তোমার কতটা রাগ হলো সেটা কখনোই পরিমাপ করা যাবে না। তোমাকে কেউ খুব আঘাত দিল, মনে আঘাত দিয়ে কোনো বন্ধু কথা বলেছে ধরে নাও, তো কতটা তোমার মনে দুঃখ হলো বোঝা যাবে না, কতটা তুমি কখন হাসবে, কাঁদবে, সেটাকে পরিমাপ করা যায় না। তাই পরিমাপযোগ্য যে কোনো বিষয়ই হলো আমাদের কিনা ভৌত রাশি। এবার এই ভৌত রাশির আবার ভাগ আছে, একটা হচ্ছে কিনা স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি আর ভেক্টর রাশি সম্বন্ধে আমাদের জানতে হবে। তাহলে কি হচ্ছে না, ভৌত রাশি ভৌত রাশিকে একটাকে আমরা বলবো কিনা স্কেলার রাশি আর একটা বলবো আমরা ভেক্টর রাশি। তো দেখো, স্কেলার রাশি যাদের মান এবং অভিমুখ দুই নেই, অর্থাৎ স্কেলার, আর একটা হচ্ছে কিনা ভেক্টর। তাহলে স্কেলার কাকে বলবো, যাদের শুধুমাত্র মান আছে প্লাস বীজগাণিতিক যোগের বা বীজগাণিতিক বা পাটিগণিতিক যোগের নিয়ম মেনে চলে, শুধুমাত্র মান আছে এবং বীজগাণিতিক যোগের নিয়ম মেনে চলে, যোগের নিয়ম মেনে চলে, তাদের বলবো আমরা স্কেলার রাশি। উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আর ভেক্টর রাশি কি কাকে বলবো আমরা, যাদের মান থাকবে প্লাস অভিমুখ থাকবে, মানে ম্যাগনিটিউড এবং ডিরেকশন, প্লাস কিনা ভেক্টর যোগের নিয়ম মেনে চলে, ভেক্টর যোগের নিয়ম মেনে চলে, তাদের আমরা বলবো ভেক্টর রাশি। এবার এই ব্যাপারটাকে যদি একটা উদাহরণের সাহায্যে দেখায় তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো তুমি তোমার বাড়ি থেকে স্কুল যাচ্ছ, তো তোমার বাড়ি থেকে স্কুলের রাস্তা নিশ্চয়ই একবারে সরলরেখা বরাবর একটা সরলরেখী কোনো পথ নয়, অবশ্যই রাস্তা মানে আঁকাবাঁকা হয়ে থাকে। তাহলে ধরে নাও তোমার রাস্তাটা এরকম, এটা কালি শেষ হয়ে গেছে, ছুটছে না, যাই হোক, ধরো এরকম একটা রাস্তা, এরকম রাস্তা এই বরাবর আমরা যাব, ঠিক আছে? তাহলে দেখো এই রাস্তাটার মোট দূরত্ব কত, সেটা হবে এর অতিক্রান্ত দূরত্ব, এখান থেকে এখানে। এখানে ছিল তোমার বাড়ি,
আর এখানে আমরা পৌঁছাচ্ছি কোথায়, স্কুলে। তো যখন তুমি বাড়ি থেকে রওনা করেছো তখন তোমার অভিমুখ কোন দিকে, জাস্ট এই দিকে, এইদিকে তোমার অভিমুখ। আবার খানিক যাওয়ার পরে তোমার অভিমুখ কিন্তু রাস্তাটা বেঁকে গেছে এইদিকে। আবার দেখো এই বিন্দুয়ে কত অভিমুখ হচ্ছে এইদিকে। এই বিন্দুয়ে যদি দেখি আমরা অভিমুখ কোন দিকে, এই বিন্দুতে অভিমুখ এইদিকে। এভাবে কি হচ্ছে দেখো, আবার এই বিন্দু অভিমুখ এইদিকে। তো ঘন ঘন কি হচ্ছে না, অভিমুখের পরিবর্তন হচ্ছে। তাই আমরা কি বলবো না, যে সমস্ত ভৌত রাশির মান আছে, কারণ এখান থেকে এখানে রাস্তাটার দূরত্ব কত তুমি জানো যে আমার স্কুল থেকে বাড়ির দূরত্ব এত কিলোমিটার, ধরে নাও 2 কিলোমিটার, কিন্তু এই যে রাস্তাটা বাঁকা হওয়ার জন্য তোমার অভিমুখটা কিন্তু বারবার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট অভিমুখ নেই। তাই এটাকে আমরা কি বলবো, স্কেলার রাশি। তো এই জিনিসটা কি, তাই এই জিনিসটা কি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাই অতিক্রান্ত দূরত্ব হলো কিনা আমাদের স্কেলার রাশি। ঠিক আছে। আবার যদি তোমার রাস্তাটা ওরকম না হয়ে এখান থেকে এখানে সোজাসুজি হতো, সেটাকে আমরা কি বলি, সরণ। যদি হতো, হ্যাঁ, তাহলে রাস্তাটা হতো এইভাবে সোজাসুজি, তো সেটাকে আমরা কি বলতাম, সরণ। সরণ। তাহলে দেখো সরণের ক্ষেত্রে কিন্তু অভিমুখ বারবার কিন্তু বদলায়নি। তুমি এখানে যাও, এই অংশে গেলে অভিমুখ এখানে, এখানে গেল এখানে, অভিমুখ দেখো একই রকমই আছে। সরণের ক্ষেত্রে কোনো অভিমুখের পরিবর্তন হচ্ছে না। তাহলে নির্দিষ্ট মানও আছে, এখান থেকে সরলরেখার দূরত্ব সেটাকে মাপা যায়। আবার এর নির্দিষ্ট অভিমুখও একটা আছে, তাহলে এটাকে কি বললাম আমরা, মান প্লাস অভিমুখ। এবার ব্যাপারটা হচ্ছে ভেক্টর যোগের নিয়ম, আর এর ক্ষেত্রে স্কেলার রাশির ক্ষেত্রে বীজগাণিতিক নিয়ম। ঠিক আছে, স্কেলারে বীজগাণিতিক আর ভেক্টরে কি করবো আমরা, ভেক্টর যোগের নিয়ম। এই জিনিসটা কি আমাদের একটু জানতে হবে। দেখো এখানে পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার নেই, 11-এ যখন উঠবে ভালো করে শিখবে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু এটা মানে ব্যাপারটা বলে না যে গোড়ায় গলতটা ভালো নয়, তাই মূল জিনিসটা আগে শিখে নাও, বই না থাকলেও একটু শিখে নাও। ঠিক আছে। তো দেখো কোনো এক ব্যক্তি ধরো যাচ্ছে পূর্ব দিকে, খানিক পথ গেল, এক্স দূরত্ব গেছে কোন এক ব্যক্তি, তারপর সে উত্তর দিকে গেছে কত না, ওয়াই দূরত্ব, ওয়াই দূরত্ব গেছে, এটাকে ধরে নাও আমি কিমি বলছি, ওয়াই কিমি গেল, আর পূর্ব দিকে গেছে এক্স কিমি। তাহলে তোমাকে যদি এখন প্রশ্ন করে যে ব্যক্তিটি মোট কত দূরত্ব গেছে, তাহলে ব্যক্তিটি মোট যে দূরত্ব গেছে সেটি তার কি না, অতিক্রান্ত দূরত্ব। তার মানে কোন দূরত্বটা, এইখানে স্টার্ট হলো শেষ হলো এখানে, অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব হবে এক্স প্লাস ওয়াই। তাহলে সেটাকে আমরা কি বলবো তখন না, অতিক্রান্ত দূরত্ব আমাদের হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। কিন্তু যদি বলে যে ব্যক্তিটির সরণ কত, সরণ জানতে গেলে আমাদের কি করতে হবে না, ওই এক্স প্লাস ওয়াই করে দিলে হবে না। সেটাই হচ্ছে মেন ভেক্টর যোগের নিয়মটা শিখে নাও। সাধারণভাবে আমাদের সমস্ত টিচারেরা কিভাবে শিখিয়ে দেয়, যেহেতু সিলেবাসে নেই তাই এটাকে স্কিপ করে দেয়, যে এখান থেকে ধরো এই দূরত্ব, এই সর্বরৈখিক দূরত্ব এইটা, তো এটাকে মাপতে গেলে রুট ওভার অফ সে পিথাগোরাসের উপপাদ্য, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই হবে কিনা সরণ এখান থেকে এই দূরত্বটা। তো এখানে যদি 5 থাকতো তাহলে 5 স্কোয়ার হতো, এখানে ধরো 3 থাকলে 3 স্কোয়ার হতো, অর্থাৎ 25 প্লাস 3 × 9 হতো। ব্যাপারটা হচ্ছে এরকম। এইবার অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে কি সবসময় বসবে নাকি অন্য কিছু চেঞ্জ হয়, সেটাই আমাদের মেন জানার বিষয়। ভেক্টর যোগ কি শুধু এরকম উল্টো ভাবে করলেই হয়ে যাবে? ধরো এক ব্যক্তি এদিকে যাত্রা গিয়ে এরকম পূর্ব দিকে না গিয়ে সে এই দিকে ভেঙে গেছে, মানে বলতে যাচ্ছি ব্যক্তিটা সরাসরি উত্তর দিকে না গিয়ে ধরো এখান থেকে যদি এইদিকে চলে যায়, অর্থাৎ উত্তর পূর্ব দিকে যদি যায়, তাহলে কি বলবো আমরা? বা ধরো ব্যক্তিটা এইদিকে না গিয়ে ধরে নাও চলে গেছে এইদিকে, তাও তো হতে পারে। তো সেই জন্য এই যে দেখো তার যে কোণের এখানে পরিবর্তন হচ্ছে, কোণটা লাগবে, কোণ অনুযায়ী এই সূত্রটা হয়। তাহলে দেখো জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। ধরো এই জিনিসটাকে আমি এইভাবে ড্র করছি, ভেক্টর রাশিকে সবসময় মাথায় একটা ভেক্টর সাইন দিয়ে প্রকাশ করা হয়, সেটা এইভাবে। এটাকে ছোট হাতের এ লিখতে পারো, বড় হাতের এও লিখতে পারো, ঠিক আছে। আর এদিকে ধরো বি, মানে আগে যেটা আমরা করছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ক্ষেত্রে কত হতো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যদি এ বি লিখি, ঠিক আছে।
তো এইটা হচ্ছে এ বি, আর এই যে সরলরেখিক দূরত্বটা এটা ছিল কিনা এর সরণ, অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে কিনা এর সরণ। ঠিক আছে, তাহলে দেখো এর নাম দিয়ে দিচ্ছি। ধরে নাও এটা হচ্ছে ডি বিন্দু, এটা ই বিন্দু, এটা হচ্ছে এফ বিন্দু। ঠিক আছে, তাহলে এই সরণটা আমরা কিভাবে বের করব? তার সূত্র হলো, যদি এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি ভেক্টর সি হয়, এটা ধরে নাও সি, ভেক্টরের মাথায় অবশ্যই তীর চিহ্ন দিতে হয়, যেহেতু অভিমুখ আছে, তীর চিহ্নটা অভিমুখ বোঝায়। তাহলে এই সূত্রটা কি না, সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এই যে cos থিটা লিখলাম, এখানে কোণটা কত? 90 ডিগ্রি। এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো তোমরা ক্লাস 10 এ যখন উঠবে তখন সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক এগুলো সব আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অপেক্ষক। এই থিটাটা কি একটা কোণ, ত্রিকোণমিতিতে এগুলো পড়বে। ঠিক আছে, তো সাইন থিটা কি? সাইন থিটা মানে হচ্ছে, দেখো এই জায়গাগুলো বলতে গেলে একটু ধৈর্য ধরে শুনতে হবে, কারণ এগুলো একটু ওই পড়ার বাইরে। তো সাইন থিটাকে আমরা কি লিখি? সাইন থিটা মানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব কোনটা? এফি বাই ডি, এফি বাই ডি সাইন থিটা। কস থিটা মানে কি হয়? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো ভূমি কোনটা? ডি, অতিভুজ কোনটা? ডিএফ। ঠিক আছে, সাইন থিটা এটা অতিভুজটা ডিএফ, এফ এর জায়গায় ডি হয়ে গেছে দুটো, তো ডি বাই ডি এফ। হচ্ছে না কেন? ডি বাই ডিএফ, তাহলে এটা লিখতে পারি। আবার ট্যান থিটা মানে কি? ট্যান থিটা হয় সাইন থিটা বাই কস থিটা। এটা করলে আমরা দেখো এখানে কতগুলো টার্ম কেটে যাচ্ছে, মানে অতিভুজটা আমাদের কেটে যাচ্ছে, আলটিমেট পড়ে থাকছে কোনটা? মানে ডিএফ, ডিএফ কেটে যাবে, শুধু পাবো আমরা লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? ইএফ বাই ডিই। তাহলে পাচ্ছি আমরা ইএফ বাই ডিই। তো এরকম ভাবে আমরা কট, কট কিভাবে পাবো? যদি 1/tan করি তাহলে কট পাবো। কট থিটা সমান হয় 1/tan থিটা। আর কোসেক থিটা, কোসেক থিটা হয় সমান কত না? 1/sin থিটা। আর সেক থিটা হয় এসিসি 1/cos থিটা। তো এগুলো হচ্ছে কোণগুলোকে এভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, আর এইখানে দেখো এবার এই মানগুলো আমাদের জানতে হবে কোনটার মান কত হয়। তো মানগুলো জানার জন্য ক্লাস 10 যখন যাবে তখন তোমাদের গণিতে অঙ্কে এগুলো আছে, এমনি শিখতেই হবে। এখন একটু অ্যাডভান্স শিখে না, ক্ষতি কিছু নেই। ঠিক আছে, তো দেখো মনে রাখার জন্য আমরা এইভাবে একটা ছক করে নিচ্ছি, যে আমাদের যে যে কোণগুলো লাগে সেগুলো দিয়েই করছি। প্রথমে হচ্ছে 0 ডিগ্রি, তারপরে হচ্ছে 30 ডিগ্রি, তারপরে হচ্ছে কত না 45 ডিগ্রি, তারপরে হচ্ছে কত না 90 ডিগ্রি। মানে ক্লাস 10 পর্যন্ত এই কোণগুলো দিয়ে প্রায় হয়ে যায়। তাহলে এবার আমরা সাইনের মানগুলো বের করছি, সাইন কত ডিগ্রির মান কত হয়। কারণ এই যে দেখো এবং কস থিটা, কস ধরো 90 ডিগ্রি মান বলবো, কস 0 ডিগ্রি মান কত হয় জানতে হবে। তো দেখো সাইনের জন্য করছি, তো ফর্মুলা কি মনে রাখার কিভাবে দেখো শর্টকাট। তো এই জন্য লিখছি আমি 0, আচ্ছা এটা অন্য কালার একটা নিই, কালোটা তো সচ্ছে না, এটা ধরো 0, তারপর লিখছি 1 2 3, এরকম পরপর আমরা কি করব লিখে দেবো। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, আচ্ছা একটা এখানে আরেকটা লিখে দিই 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপরে করে দিই 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 3 দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম 4। এবার এটাই জাস্ট মানগুলো বের করার একটা কৌশল, আর কিছু না। প্রত্যেকটাকে আমরা কি করব 4 দিয়ে ভাগ করব, দিয়ে রুট ওভার নিয়ে নেব। তারপরে যে মানগুলো পাবো সেগুলোই হচ্ছে কিনা সাইনের মান, সাইনের মান। ঠিক আছে, সাইন থিটা। তাহলে এখানে 0/4 করা মানে কত? 0ই হবে, তার রুট নিলেও 0 রুট 0ই হয়, তাহলে এটা 0। তাহলে সাইন 0 ডিগ্রি মান হলো 0। সাইন 30 ডিগ্রি মান কত পাবো? 1/4, 4 এর রুট করলে কত হয়? 2, তাহলে হবে এটা হবে হাফ। ঠিক আছে, তারপর এটা কত হবে? 2 2 এ 4, তাহলে কি হবে? এটা 1/√2, 1/√2। তারপর এটা কত হবে? এটা আমাদের √3/2,
2 √3/2। তারপরটা কত হবে এটা দেখো 4/4 মানে 1 হয়, তার মানে 1 √1 মানে 1। তাহলে পাচ্ছি আমরা 0, তারপরটা হাফ, তারপরটা 1/√2, তারপরটা √3/2, তারপরটা 1। একই রকম জিনিসগুলোকে যদি ঘুরিয়ে দাও যেগুলো পাবো সেগুলো হয়ে যাবে কিনা cos থিটা। তাহলে cos থিটা কত পাবো আমরা, এটা 1টা এখানে আসবে, তাহলে sin cos 0 ডিগ্রি মান কত হবে না 1, তাহলে এটা হচ্ছে cos থিটা লিখছি, cos 0 এর মান 1 হবে। তারপরে কত আছে √3/2, তারপরে কত আছে 1/√2, তারপরে কত আছে হাফ, তারপরে এই 0টা এখানে যাবে 90 যাবে 0। এবার এই অনুযায়ী কিন্তু এখানে মানটা বসবে। তাহলে দেখো cos 0 90 ডিগ্রি মান কত হয়েছে 0, তো এখানে কোনটা কত ছিল 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি মান কত 0, তাহলে এখানটা বসে যাবে কত না 0। 2ab * 0 করলে কত হয় 0ই হয়, সেই জন্য আমরা পাই কত না c² সমান a² প্লাস b স্কয়ার, অর্থাৎ c সমান কত পাবো √a প্লাস b। এটি হলো কিনা আমাদের ভেক্টর যোগের নিয়ম। দেখো আমি লিখছিলাম কত x প্লাস y কেন লিখতে পেরেছিলাম, এটা x এটা y, মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি ছিল বলে। কিন্তু এই কোণটা যদি 90 ডিগ্রি না থেকে অন্য কিছু থাকতো সেই অনুযায়ী এখানে মানটা চেঞ্জ হতো। এটা এই ক্ষেত্রে 90 ডিগ্রি থাকলে 0 হচ্ছে, তাই এখানটা আমরা কি লিখতে পারছি c² সমান a প্লাস b এর হোল স্কয়ার, অর্থাৎ c সমান √, এটা ঠিক আছে। তো এই হলো আমাদের ভেক্টর যোগের নিয়ম। আচ্ছা, এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে এই মানগুলো জানলাম সাইন আর কস, বাকি মানগুলো কিভাবে বের করবো, ট্যান এর, কট এর, কোসেক, সেক। তো সিম্পল জিনিস, যদি আমরা ট্যান থিটা করি তাহলে কি করবো, সাইন বাই কস এই দুটো মান পেয়ে গেছি, ভাগ করে দেবো। তো 0/1, তারপর 1/2 মানে হাফ বাই √3/2 ভাগ করব। তো যদি কোনো সংখ্যাকে আমরা 0 দিয়ে ভাগ করি কিভাবে অসংজ্ঞাত পাবো, আর 0কে যাই দিয়ে ভাগ করো না কেন 0 পাবে। একই রকম ট্যান পেয়ে গেলে কট কি করব, কট 1 ট্যান করলে কট পাবো, যে লিখে দিয়েছি। তারপর দেখো কোসেক কিভাবে পাবো, কোসেকের মান 1/sin থিটা, sin থিটার মান অলরেডি আছে। সেক থিটার মান কিভাবে পাবো 1/cos থিটা, তো cos থিটার মান অলরেডি আছে। এইভাবে আমরা সব মানগুলো কিন্তু বের করে নিতে পারবো, ঠিক আছে। তো আমাদের যদি অতটা জানার প্রয়োজন নয়, ক্লাস 10 উঠলে তো জানতে হবেই। তো যাই হোক, এইভাবে কিন্তু ভেক্টর যোগের নিয়মটা হয়। অনেক কথা বলা হয়ে গেল, চলো এরপরে কয়েকটা স্কেলার আর ভেক্টরের উদাহরণ দেওয়া যাক। তো দেখো একটা উদাহরণ তো আমরা দিলাম যে একটা সরণ হলো কিনা ভেক্টর রাশি, আর অতিক্রান্ত দূরত্ব হলো স্কেলার রাশি। এছাড়াও কি বলতে পারো, এছাড়াও যেমন ধরো আমি যদি বলি বেগ যেহেতু কি না সরণময় সময়, তাহলে বেগের কিন্তু একটা নির্দিষ্ট অভিমুখ আছে, তাই বেগ হলো কিনা একটা ভেক্টর রাশি। একই রকম ভাবে দ্রুতি যদি বলি সেটা হবে স্কেলার রাশি। আচ্ছা, এবার তোমাদের প্রশ্ন করা হলো যে মান এবং অভিমুখ দুই আছে কিসের, তড়িৎ প্রবাহমাত্রা, বিভব প্রভেদ। তোমার বাড়িতে যে আলোটা জ্বলছে, সে আলোটা জ্বলছে মানে কি ওর কারেন্টে তারের মধ্যে কারেন্ট প্রবাহ হচ্ছে, তাই তো। এই প্রবাহটা কোথা থেকে হচ্ছে, যেখানে ইলেকট্রিক সোর্সটা, যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র বা যেখান থেকে তোমার বাড়িতে ইলেকট্রিক আসে, তাই একটা নির্দিষ্ট অভিমুখেই কিন্তু প্রবাহটা আসছে। যদি এখন ধরো তোমার প্রশ্ন হতে পারে যে ইলেকট্রিক তারগুলো তো একবার যেখানে সোর্স সেখান থেকে তোমার বাড়ি পর্যন্ত পুরোপুরি সোজা সোজা তার দিতে টানা নেই, বিভিন্ন জায়গায় বেঁকেছে। হ্যাঁ, একটা যখন পোস্ট ইলেকট্রিক পোস্ট থেকে পরবর্তী পোস্টে যাচ্ছে তারগুলো বেঁকে গেছে, তা অভিমুখ পরিবর্তন হয়ে গেছে, সেই হিসেবে তো এটা ভেক্টর রাশি তো হবে না। কিন্তু ব্যাপারটা তা নয়। ধরো আমি যদি সোজাসুজি ইলেকট্রিক প্রভাব পাঠাই, সোজাসুজি পাঠাচ্ছি, তাও কিন্তু ভেক্টর রাশি হবে না। কারণ হচ্ছে এর মান এবং অভিমুখ দুই আছে। কত অ্যাম্পিয়ার, ধরো 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, অভিমুখ আছে সোর্স থেকে তোমার যেখানে ব্যবহার হচ্ছে ইলেকট্রিক, সেখানে বাড়ির দিকে ধরো ইলেকট্রিক আসছে, অভিমুখও আছে। কিন্তু ভেক্টর যে যোগের নিয়ম, এই ভেক্টর যোগের নিয়ম কিন্তু মেনে চলে না, তাই তড়িৎ প্রবাহ মাত্রা কিনা একটা স্কেলার রাশি। একই রকম বিভব প্রভেদ যে ভোল্টেজ বলি 220 ভোল্ট, হ্যাঁ 220 ভোল্ট বলি আমরা, তো সেটাও কিন্তু একটা ভেক্টর রাশি নয়, স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ মাত্রাও স্কেলার রাশি, বিভব প্রভেদও স্কেলার রাশি। একই রকম ভাবে যদি বলো চাপ সমান কিনা বল বাই ক্ষেত্রফল। তো বল দেখো, ফোর্স, বল প্রয়োগ করলে একটা নির্দিষ্ট অভিমুখ থাকে, তো বল তো ভেক্টর রাশি। তো তোমার প্রশ্ন হতে পারে বল বাই ক্ষেত্রফল চাপ কি হবে, এ তো ভেক্টর রাশি হওয়া উচিত, কিন্তু না, চাপ হচ্ছে স্কেলার রাশি। এর মান অভিমুখ আছে, কিন্তু মান অভিমুখ থাকলেও ভেক্টর যোগের নিয়ম মেনে চলছে না। তো এইভাবে জিনিসগুলোকে আমাদের শিখতে হবে এবং বুঝতে হবে, স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি। ব্যাস, এটা আশা করি বুঝতে পেরে গেছো। এবার যদি পার্থক্যগুলো বলে, পার্থক্যগুলো আর লিখছি না বোর্ডে, কারণ সিম্পল জিনিস। তাহলে কি লিখবে পার্থক্যে, যে স্কেলার রাশির শুধুমাত্র মান আছে, অভিমুখ নেই। ভেক্টর রাশি কি লিখবে, মান এবং অভিমুখ দুই আছে। তারপরে পয়েন্ট কি করবে, স্কেলার রাশির বীজগাণিতিক বা পাটিগণিতিক যোগ বিয়োগের নিয়ম মেনে চলে, আর ভেক্টর রাশির ক্ষেত্রে কি লিখবে, যে ভেক্টর যোগের নিয়ম মেনে চলে। হয়ে গেল দুটো পয়েন্ট। তারপরের পয়েন্টে কি লিখবে, যে স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য রাশির মাথায় কোনো তীর চিহ্ন বা বার চিহ্ন দিতে হয় না, কিন্তু ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মাথায় তীর চিহ্ন বা বার চিহ্ন দিতে হয়। যেমন ধর কি, এই যেটা তো একটা ভেক্টর রাশি, দেখো মাথায় একটা তীর চিহ্ন দিতে হয়েছে,
তো এটা হলো আমাদের 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। তারপরে কি লিখতে পারো? পার্থক্যের মধ্যে একটা উদাহরণ। স্কেলার রাশির উদাহরণ হলো কি না দ্রুতি, তারপরে অতিক্রান্ত দূরত্ব। ভেক্টর রাশির উদাহরণে কি লিখতে পারো তোমরা? না সরণ, বেগ ইত্যাদি। এভাবে কিন্তু আমরা পার্থক্য করে নেব। ঠিক আছে, তো ভৌত রাশি সম্বন্ধে আমরা জানলাম, স্কেলার রাশি কি ভেক্টর রাশি কি জানলাম। এবার জানবো আমরা ভৌত রাশির একক। একক জিনিসটা কি? দেখো, কোনো একটা রাশিকে প্রকাশ করতে গেলে একটা এককের প্রয়োজনীয়তা আছে। মানে এটা কি? ধরো তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে যদি বলো আমাকে যে 5 চাল দাও, তো দোকানদার কি বুঝবে? হ্যাঁ, 5টা গুনে গুনে চাল দেবে, না 5 কেজি চাল দেবে, না 5 গ্রাম চাল দেবে? দেখো, এখান থেকে কোনো ক্লিয়ার ধারণা পাওয়া যাচ্ছে না। নাকি 5 কুইন্টাল চাল দিবে, কোনো কিন্তু ক্লিয়ার ধারণা পাওয়া যাচ্ছে না। তাই এই সঠিকভাবে এটাকে প্রকাশ করার জন্য আমাদের যে জিনিসটার প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে কিনা একক, তাই না? তাই এককের সংজ্ঞাটা দেখে নাও। কি বলবো? যে কোনো ভৌত রাশি মাপতে হলে আন্তর্জাতিকভাবে অনুমোদিত। আন্তর্জাতিকভাবে মানে কি? গোটা বিশ্ব জুড়ে। মানে তোমার এখানে ধরো 5 গ্রাম চিনি, মানে আমেরিকায় গিয়ে 5 গ্রাম চিনির পরিমাণ কিছু কম হবে, কিছু বেশি হবে, এরকম ব্যাপারটা না। যেমন ধরো কারো এখানে জমির পরিমাণ কত? 1 বিঘা মানে 20 কাঠা। 20 কাঠা 1 বিঘা হয়, কোথাও কোথাও 25 কাঠা তো 1 বিঘা হয়। তাতে কিন্তু হেরফের হতে পারে। কাঠা অনুযায়ী যদি বলি আমি 1 বিঘা, তাহলে হেরফের হতে পারে, সমস্যা হতে পারে। কিন্তু 5 গ্রাম মানে গোটা ওয়ার্ল্ড ব্যাপী সব জায়গায় 5 গ্রাম সেম থাকবে, তাই না? ওই জন্য বলছে, দেখো, কোন রাশি মাপতে হলে আন্তর্জাতিকভাবে অনুমোদিত ওই রাশিটির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসেবে ধরে। একটা রাশিকে পরিমাপ করতে গেলে নির্দিষ্ট সুবিধাজনক মানে কি? ধরো আমি বলছি 1 গ্রাম মানে এতটা পরিমাণ জিনিস হয় 1 গ্রাম। 5 গ্রাম মানে তাহলে কি হবে? তার 5 গুণ। তাহলে এই 1 গ্রামটা একটা নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণ, সেটাকে নির্দিষ্ট পরিমাণকে প্রমাণ হিসেবে ধরে, প্রমাণ মানে স্ট্যান্ডার্ড হিসেবে ধরবো, যে ওটা একটা ফিক্সড ভ্যালু, ওটা আমাকে মানতেই হবে। ধরে প্রকৃত রাশিটির পরিমাণ ওই প্রমাণ পরিমাণের যত গুণ হয়। মানে কি বলছি? 1 গ্রাম হলে যদি একটা হয়, তুমি 10 গ্রাম জিনিস লিখছো মানে তার 10 গুণ হবে। পরিমাণের যত গুণ তা মাপা হয়, ওই প্রমাণ পরিমাণটিকে ওই রাশির একক বলে। তো প্রমাণ পরিমাণ আমি কি ধরেছিলাম? 1 গ্রাম। ঠিক আছে, বা একই রকম ভাবে যদি 1 কেজি ধরতাম, তাহলে 1 কেজি তুমি সেই প্রমাণ পরিমাপের সাহায্যে যত গুণ নিবে, তাহলে কত? 5 নিলে তাহলে 5 কেজি। এইভাবে কিন্তু আমরা ভৌত রাশির এককের কিন্তু সংজ্ঞা দেব। ঠিক আছে, এবার হচ্ছে কিনা সংখ্যা মান। এটা মাঝে মধ্যে পরীক্ষা আসে, সংখ্যা মান। দেখো, আমি কি বললাম? এখানে একটা প্রমাণ পরিমাণ হিসেবে 1 গ্রামের কথা বললাম, বা 1 কেজির কথা বললাম, বা তুমি লিখতে পারো 1 মিটার। জাস্ট এগুলো একটা একক। এককগুলো সম্বন্ধে এক্ষুনি আলোচনা করব। তাহলে সংখ্যা মান জিনিসটা কি? কোন একটা ভৌত রাশি তার এককের যত গুণ, সেই তুলনামূলক সংখ্যাটাকে বলবো আমরা কিনা সংখ্যা মান। যেমন ধরো তুমি কিনলে কি দোকানে 1 কেজি ধরো চিনি কিনলে, 1 কেজি চিনি, তার মানে 1 কেজি চিনি মানে কত গ্রাম? এটাকে যদি গ্রামে বলো, 1000 গ্রাম। তো গ্রামের সাপেক্ষে এর সংখ্যা মান কত? 1000। তাহলে এই গ্রাম, এটা যদি মূল একক হিসেবে ধরি, তাহলে গ্রামের সাপেক্ষে সংখ্যা মানটা কত হলো? 1000। যদি কেজির সাপেক্ষে বলতাম সংখ্যা মান কত? 1 হতো। বা ধরো 5 কেজি চিনি কিনলে, তাহলে কেজি সাপেক্ষে সংখ্যা মান কত? 5। তাহলে দেখো, মূল এককের যত গুণ, এককটা কত ছিল? কেজি। কেজি কিছু লেখা নেই, মানে প্রথমে 1 আছে, 1 কেজির কত গুণ? 5 গুণ। তাহলে এই যে যত গুণ হচ্ছে, সেটাকে বলবো আমরা কিনা তার সংখ্যা মান। ক্লিয়ার? এরপর চলে আসো ভৌত রাশির যে একক গুলো আছে। এই ভৌত রাশি সম্বন্ধে একটু জানতে হবে। যে স্কেলার ভেক্টর তো বুঝলাম, এবার হচ্ছে প্রাথমিক কতগুলো আছে, বা যেই রাশিগুলো প্রাথমিক বা মৌলিক, তাদের এককগুলোকে বলবো আমরা প্রাথমিক একক বা মৌলিক একক। আর অর্থাৎ যে সমস্ত রাশি অন্য একক রাশির সাহায্য না নিয়ে নিজেরাই স্বতন্ত্রভাবে গঠিত হতে পারে, এবং তাদের সাহায্য নিয়ে অন্য রাশি যদি গঠিত হয়, তখন সেই রাশিগুলোকে আমরা বলবো যে মৌলিক ভৌত রাশি বা প্রাথমিক রাশি। এবং সেই সমস্ত রাশির এককগুলিকে বলবো আমরা মৌলিক একক বা প্রাথমিক একক। এবং যে সমস্ত রাশি সেই সমস্ত রাশির সাহায্যে গঠিত হয়, তাদেরকে আমরা কি বলবো? না ভৌত রাশি। তাহলে কি হলো না আমাদের? এটা হচ্ছে প্রাথমিক, আর এটা হচ্ছে কিনা লব্ধ। প্রাথমিকটাকে বলবো কিনা আমরা মৌলিক, আর এটা হচ্ছে লব্ধ। প্রাথমিকটা কি না? যারা স্বতন্ত্র, নিজেরা নিজেই গঠিত হতে পারবে, এবং তাদেরকে সাহায্য নিয়ে অন্য কোন রাশিও যদি গঠিত হয়, সেগুলোকে আমরা বলবো প্রাথমিক বা মৌলিক। আর লব্ধ কোনগুলো? যারা
প্রাথমিক রাশির সাহায্য নিয়ে গঠিত হবে যে সমস্ত রাশিগুলো, তাদেরকে বলবো আমরা লব্ধ রাশি, এবং তাদের এককগুলোকে কি বলবো, লব্ধ একক। এবার আমাদের তাহলে মৌলিক রাশি বা প্রাথমিক রাশির সংখ্যা কতগুলো আছে, না 7টা আছে। সেই 7টা আমাদের জানতে হবে, তাদের এককগুলো জানতে হবে। আর লব্ধ রাশি তো বাকি সবই লব্ধ হবে, ওগুলো বাদে। তাহলে এই 7টা কি কি আমরা জেনে নেব। তাহলে দেখো, প্রথমেই আমরা বলছি কিনা দৈর্ঘ্য, ভর আর সময়। ঠিক আছে, দৈর্ঘ্য, ভর আর সময়। তো দেখো, দৈর্ঘ্য ইংরেজিতে আমরা কি বলি, লেন্থ, এল দ্বারা প্রকাশ করতে পারি। পর যখন মাত্রা পড়বো ক্যাপিটাল এল দিয়ে লিখবো। তো দৈর্ঘ্য এটা আমাদের একটা প্রাথমিক। তো এটার একক আমরা কি বলি, ধরো এসআই যেটা আমরা জানি সেটাকে কি বলি, দৈর্ঘ্য মিটার বলি। তারপরে হলো কিনা ভর, ভরকে ইংরেজিতে কি বলে, মাস, এম। এর একক কি হচ্ছে, কেজি, যদি এসআই লিখি। সময়কে আমরা বলি টাইম, টি দিয়ে লিখবো। তাহলে এর একক কি, সেকেন্ড, এস। এরপরে কি, এই দৈর্ঘ্য, ভর, সময় তিনটা আমাদের সব সময় কাজে লাগে। এছাড়াও যেগুলো আছে আর 4টা জিনিস, একটা আছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা, এটাকে আমরা কি দিয়ে লিখি, আই দিয়ে প্রকাশ করি। এর এককটাকে লিখি অ্যাম্পিয়ার, এ। আর কি আছে আমাদের, তড়িৎ প্রবাহ মাত্রা হলো এবার তাপমাত্রা। তাপমাত্রা এটাকে আমরা কখনো কখনো থিটা দ্বারা প্রকাশ করা হয়, কখনো কখনো টি দ্বারা প্রকাশ করা হয়। আর এসআই এককে আমরা লিখি কেলভিন, কে। পদার্থের পরিমাণ, এটাকে অনেক সময় এন দ্বারা প্রকাশ করা হয়। এটার একক হচ্ছে কিনা মোল। মোল স্পেলিং MOLE, যখন একক হিসেবে লিখি শুধু MOL লিখলেই হয়। আর এটা হলো দীপন প্রাবল্য বা আলোর তীব্রতা বা লুমিনাস ইন্টেন্সিটি। দীপন প্রাবল্য, লুমিনাস ইন্টেন্সিটি। এর এককটাকে আমরা বলি ক্যান্ডেলা, সিডি। এই দীপন প্রাবল্যটাকে তুমি এখানে চাইলে সিডি দ্বারা প্রকাশ করতে পারো। দীপন প্রাবল্য বা লুমিনাস ইন্টেন্সিটি, এটাকে আমরা বলবো কিনা ক্যান্ডেলা, সিডি। এইভাবে আমরা কিনা এককগুলো লিখবো। এবার দেখো, বা এখানে দেখো দীপন প্রাবল্য, তো প্রাবল্যর ইংরেজি কি, ইন্টেন্সিটি। শর্ট ফর্মে এখানে শুধু আইও লিখতে পারো। এটা যেমন ধরো একটা আই ছিল, এটাও আই হবে, দীপন প্রাবল্য। তো আলোর ক্ষেত্রে, লাইটের ক্ষেত্রে সাফিক্সে এল রাখতে পারো, অসুবিধা কিছু নেই। তো এগুলো হলো কিনা এই 7টা, এই টোটাল এই 7টা হলো আমাদের কিনা যে প্রাথমিক বা মৌলিক রাশি। এবার যদি লব্ধ রাশি সবসময় তৈরি করতে গেলে এই প্রাথমিক গুলোর সাহায্য নিয়ে গঠিত হবে। যেমন কয়েকটা উদাহরণ দেখো। ধরো আমি বললাম কত, বল। একটা লব্ধ রাশি বের করো, বল। বলকে আমরা ইংরেজিতে কি বলি, ফোর্স। তাহলে ফোর্স সমান কি, এফ সমান এম এ, আমরা পড়েছি নিচু ক্লাস থেকেই, এম এ। তাহলে এম মানে কি, এম হচ্ছে ভরের একক। দেখো ভর এখানে ছিল, তার মানে এটা প্রাথমিক একক, এই সাহায্য নিয়ে গঠিত হচ্ছে। তাহলে ভর। এ মানে কি, এক্সেলারেশন মানে ত্বরণ। ত্বরণ সমান আমরা কি জানি, বেগের পরিবর্তন বাই সময়। আবার বেগ সমান কি জানি, সরণ বাই সময়। তার মানে পাচ্ছি আমরা সরণ বাই সময় স্কোয়ার। তো সরণকে আমরা কি দ্বারা লিখি, ডি, ডিসপ্লেসমেন্ট মানে সরণ, অথবা এস দিয়েও লিখি। তাহলে এস বাই টি স্কোয়ার পাচ্ছি। তার মানে দেখো, বলটা প্রকাশ করার জন্য আমার লাগছে ভর লাগছে, সরণ অর্থাৎ দৈর্ঘ্য লাগছে, আর সময় অর্থাৎ টাইম লাগছে। এই 3টা রাশি সাহায্য নিয়ে গঠিত হচ্ছে বল। তাহলে এটা কি হলো, একটা লব্ধ রাশি। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে 3টি মৌলিক একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের নাম লেখো, তো আমরা লিখতে পারি যে বল, যেখানে 3টি একক হচ্ছে একটা ভর, একটি সরণ এবং সময় নিয়ে গঠিত, লিখতে পারি। বা ধরো লিখতে পারো ভরবেগ, একই রকম ভাবে লিখতেই পারো, 3টা একক দ্বারা গঠিত। ভরবেগ মানে কি, ভর গুণিত বেগ। ঠিক আছে, তো এইভাবে আমাদের জিনিসগুলো জানতে হবে এবং বুঝতে হবে। তাহলে আমরা এখানে প্রাথমিক একক, প্রাথমিক রাশি জানলাম, এবং বা মৌলিক একক, মৌলিক রাশি জানলাম। তার সাথে সাথে লব্ধ রাশি কোনগুলো, লব্ধ একক কোনগুলো আমরা জানলাম। যাহাই প্রাথমিক তাহাই কি মৌলিক, আর একটা লব্ধ মানে যারা মৌলিকের সাহায্য নিয়ে তৈরি হয়। ব্যাস, এইগুলো একক সম্বন্ধে জানা হলো। তো আমরা এগুলোকে দেখো এসআই বলছি। এবার সব এককে কি এসআই লিখবো, কিছু তো সিজিএসও লেখা হয়, কিছু এপিএসও লেখা হয়। তো আমাদের এককের আর কি কি রকমের একক আছে আগে জানতে হবে। ঠিক আছে, তো দেখো একক হচ্ছে আমাদের 3 রকমের একক আমরা সাধারণত ব্যবহার করি।
একটা কি, একটা হচ্ছে সিজিএস, সিজিএস, আর একটা কি হচ্ছে এমকেএস, আর একটা কি হচ্ছে এফপিএস। সিজিএস, এমকেএস এবং এফপিএস। কেন এরকম নাম দেওয়া হয়েছে? সি, সি ফর দৈর্ঘ্যের সি, সেন্টিমিটার, এটা যদি লিখতাম এটা কি হয়ে যেত তখন সিজিএস এর সেন্টিমিটার হতো। জি, জিটা ভরটা লিখলে কি হতো তখন গ্রাম হতো। সিজিএস, এসটা সেকেন্ডই থাকতো। আগেই বলেছিলাম যে এই তিনটা সবসময় কিন্তু কাজে লাগে, ফান্ডামেন্টালের মধ্যে, প্রাথমিকের মধ্যে এই তিনটা সবচেয়ে বেশি ব্যবহার, এই জন্য এদের প্রাধান্য দিয়ে নামগুলো এইভাবে দেওয়া হয়েছে। সিজিএস হলো তাহলে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। তারপরে এমকেএস, এমকেএস অলরেডি লিখে আছে, এম ফর মিটার, কে ফর কেজি, এস ফর সেকেন্ড। তারপরে কিনা এফপিএস, এফপিএস মানে কি, এটাকে তখন বলবো দৈর্ঘ্যটাকে আমরা কিনা ফুট, ফুট, ভরটাকে আমরা কি বলবো পাউন্ড, পাউন্ডকে লেখা হয় এলবি দিয়ে পাউন্ড, ফুট পাউন্ড, আর সময়টা অবশ্যই হবে সেকেন্ড, সেকেন্ড কিন্তু সেম থাকবে, তাহলে ফুট পাউন্ড সেকেন্ড, এটা হচ্ছে এফপিএস। এবার দেখো এতগুলো যদি একক হয়, গোটা বিশ্বব্যাপী সমস্ত এককগুলোকে একসঙ্গে ব্যবহার করলে একটা ব্যাপারটা হজবরল টাইপের হয়ে যাবে। সেই জন্য সিম্পলিফাই করে আমরা এমকেএস পদ্ধতিটাকেই বেছে নেওয়া হয়েছে আন্তর্জাতিকভাবে সিস্টেম অফ ইউনিটস হিসেবে। এর নাম দেওয়া হয়েছে তখন এসআই, সিস্টেম অফ ইউনিটস। এবার আইটা কেন ইন্টারন্যাশনালি একে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে এটাকে বলছি আমরা এসআই, এমকেএস পদ্ধতিটাকে। ঠিক আছে, এই হলো আমাদের এককের সম্বন্ধে ধারণা, মোটামুটি একটা আমরা শিখলাম। তো এইভাবে দেখো ভিডিও একটু বড় হচ্ছে, একটু ভালোভাবে বলতে গেলে ভিডিও বড় হবেই। এইভাবে তোমরা কিন্তু ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, তোমাদের এইভাবে সম্পূর্ণ সিলেবাসটা কভার করা হবে এবং কিছুদিনের মানে সিলেবাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্নবিচিত্রাও কিন্তু স্টার্ট করা হবে। তো এইভাবে যদি চ্যানেলের উপর ভরসা করে তোমরা পড়াশোনা করো, আশা করি তোমাদের কিছু অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ওকে, বাই।